আপনাদেরকে একটা প্রশ্ন করি। আপনি যখন শুনলেন যে রাত ৩টায় বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করবেন, তখন আপনাদের মনে আসলে কী জেগেছিল? কী মনে হয়েছিল? স্বরাষ্ট্র উপদেষ্টা কী ঘোষণা দিবেন? তিনি পদত্যাগের ঘোষণা দিবেন? বা তিনি নতুন কোনো তথ্য জানাবেন, এমন কোনো কিছু কি আপনাদের মনে হয়েছিল? দর্শক, আপনার প্রশ্নের উত্তরটা আপনি ভাবতে থাকেন, ততক্ষণে আমরা একটু সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলি। সত্যিকার অর্থে দেশে যে কোনো সরকার আছে, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে কোনো ব্যক্তি আছেন, এই জিনিসটি টের পাওয়া যাচ্ছিল না। আমরা তো জানি যে বেশ কিছুদিন আগে ছাত্ররাই আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার গায়েবানা জানাজা পড়ে ফেলেছিলেন। আবার এর মাঝখানে দেখলাম যে তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছিল। তার মানে যে দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে কিছু একটা আছে, সেটা কবরস্থ করে দিয়ে দোয়া মাহফিল করে একেবারে হাত মুছে ফেলেছিলেন আমাদের ছাত্ররা। আবার কিছু ব্যবসায়িক ছাত্ররা গতকালই, অবশ্য গত কয়েকদিন ধরেই হচ্ছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তার পদত্যাগের দাবিতে একটা আন্দোলন গড়ে উঠছিল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমুল আন্দোলন হয়েছে, এর আগে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয়েছে। সর্বশেষ আজ সোমবার আমি যখন কথা বলছি দর্শক, বাংলাদেশ সময় সকাল আজ দুপুর 2টার মধ্যে তাকে পদত্যাগের একটি আলটিমেটামও দেওয়া হয়েছিল। ফলে এই সময়টায় আমাদের কাছে আবার নতুন করে মনে হয়েছিল যে তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে কিছু একটা আছে দেশে। এবং তিনি যখন ডাকলেন, আমি টরন্টো থেকে যখন সোশ্যাল মিডিয়া দেখলাম, আমাদের সাংবাদিক বন্ধুরা ফেসবুকে পোস্ট দিচ্ছেন যে 2:30 থেকে রাত 3টা এই সময় তিনি প্রেস কনফারেন্স করবেন, তখন আমার কিন্তু প্রথম মনে হয়েছে, আচ্ছা তাহলে দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে কেউ কি আছেন? এই জায়গাটা একটা প্রশ্ন করি দর্শক, যে আপনারা কেউ সর্বশেষ কবে, কখন, কোথায় এরকম মধ্যরাতে প্রেস কনফারেন্স হয়েছে সেটি প্রত্যক্ষ করেছেন? আমি আমার জীবদ্দশায় কোথাও এরকম সময়ে কোনো প্রেস কনফারেন্স হয়েছে সেটি আমি মনেই করতে পারি না যে কখনো ইভেন শুনেছি। এমনকি যেসব দেশে যুদ্ধ হয়, যুদ্ধকালীন তাৎক্ষণিক ব্রিফিং বা সাংবাদিকদের সঙ্গে কথাবার্তা হয়, কিন্তু আনুষ্ঠানিকভাবে ডেকে রাত 2:30টায়, রাত 3টায় কোনো প্রেস কনফারেন্স কোথাও হয়েছে আমার অন্তত জানা নাই। এবং এই যে এই সময়টি, এটি তো একজন সাংবাদিকের, একজন কর্মজীবীর, একজন মানুষের পার্সোনাল টাইম। এখন আপনি রাতের বেলা হয়তো আপনার ঘুম আসছে না, আপনার মনে হলো ঠিক আছে সাংবাদিকদের ডেকে পাঠাবো, এবং সব সাংবাদিকরা সেই সময় দৌড়ে চলে গেলেন আপনার বাড়িধারার বাসায়, আর সারা দেশের মানুষ রাত জেগে বসে থাকলো, আপনি আসলে কি বলবেন? এই যে আপনার অ্যাটিটিউডটা, এই যে দৃষ্টিভঙ্গিটা, যে আপনি রাত যখন খুশি তখন আপনি সাংবাদিকদের ডেকে পাঠাতে পারেন, ভাই তাদের একটা ওয়ার্ক টাইম আছে, তাদের একটা ওয়ার্ক প্র্যাকটিস আছে। একজন ব্যক্তি মানুষের ব্যক্তিগত জীবনযাপন আছে, সেখানে আপনি ইন্টারফেয়ার করতে পারেন না, আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনি যেমন আপনার কাজের টাইমের একটা পরিধি আছে, আপনি সেই অফিসিয়াল টাইমের মধ্যে আপনি সাংবাদিকদের ডাকবেন, সাংবাদিক সম্মেলন করবেন। এটা দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি চলছে না, কিন্তু আপনি এটি করলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা কেন করলেন দর্শক বলেন তো? তিনি এটি করলেন এই কারণে যে তিনি দেশের মানুষকে যেমন একেবারে কোনো গণাই ধরেন না, যেমনটি এই সরকারই আসলে গণাই ধরে না, তাকে আলাদা করে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। এই দেশের যে মানুষ আছে, মানুষকে মানে জনগণের প্রতি যে সম্মান দেখায় রাষ্ট্র, সরকার, জনপ্রতিনিধি কিংবা রাষ্ট্রের যারা নেতৃত্ব দেন, তারা সেই সম্মানটুকু তারা দেখান না। সাংবাদিকদের তো আরও দেখান না। আর এই সময় তো সাংবাদিকতা বলতে কোনো কিছু নাই দেশে। ফলে তারা সেই কারণে তিনি পেরেছেন যে তিনি রাত 2:30-3টা সাংবাদিকদের ডেকে পাঠাতে পেরেছেন, এবং আমাদের সাংবাদিকরা ছুটে গিয়েছেন তার বাসায় সেই অফ টাইমে, একটা অপ্রস্তুত সময়ে, নিজের ঘুমের সময়টাকে ব্যাঘাত ঘটিয়ে তারা সেখানে তার কথাবার্তা শুনতে। আচ্ছা, তিনি কি এমন বলেছেন যেই কথাটি তিনি সকালবেলা বলতে পারতেন না? তিনি কি এমন ঘোষণা দিয়েছেন যেটি শোনার জন্য, কাভার করার জন্য রাত দুপুরে সাংবাদিকদের তার বাসায় চলে যেতে হয়েছে? এটি তিনি একটা প্রেস রিলিজ, যে কথাগুলো বলেছেন সেগুলো তো তিনি একটা প্রেস রিলিজ দিয়ে দিলেই পারতেন। কিংবা হ্যাঁ, তিনি হয়তো তার ছবি দেখাতে চেয়েছেন, তাহলে তিনি তার পিআরওকে ডেকে, কিংবা সরকারি যে পিআইডি আছে, প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্ট, তাদেরকে ডেকে, কিংবা বিটিভিকে ডেকে বা বিএসএসকে ডেকে সেইখানে একটা ভিডিও ইন্টারভিউ দিয়ে তিনি সব পত্রিকায় পাঠিয়ে দিতে পারতেন। এখন তো পত্রিকাগুলো তাদের বক্তব্য ছাপার জন্য, টেলিভিশন তার ছবি সহ বক্তব্য প্রচার করার জন্য দাঁড়িয়ে থাকে এক পায়ে। এখন তো দেখি যে অনেকে নানা জায়গা থেকে ফেসবুকে পোস্ট দেন, তাদের পুরো ফেসবুক পোস্টে একদম ফলাও করে ফার্স্ট পেজে তাদের ছবি দিয়ে পত্রিকাগুলো ছেপে ফেলে, ফেসবুক পোস্টও নিউজ হয়ে যায়। তো আপনি তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তাহলে আপনি এই রাতের বেলা
সাংবাদিকদের ডেকে পাঠানোর কি দরকার ছিল? কোনো দরকার ছিল না। আপনি বললেন আপনি তাদের ঘুমাতে দিবেন না। আপনি তো সে ঘোষণা দেওয়ার আগেই সারা দেশের মানুষকে ঘুমাতে দিলেন না, সাংবাদিকদেরকেও ঘুমাতে দিলেন না। এখন আপনি যে বললেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা যে বললেন যে তাদেরকে তিনি ঘুমাতে দিবেন না, তিনি আসলে কাদের ঘুমাতে দিবেন না? দর্শক, আপনাদের কি মনে হয়? আমরা যদি একটু বিবেচনায় নেই যে যেই পরিস্থিতিতে তিনি এই প্রেস কনফারেন্সটি ডাকলেন, আমরা যদি সেই বর্তমান বাস্তবতাটাকেই যদি বিবেচনা করি যে তিনি সেই কারণেই প্রেস কনফারেন্সটি ডেকেছিলেন, যদিও তিনি সেই বিষয় নিয়ে খুব আশান্বিত হওয়ার মতো কোনো কথাবার্তা আমাদেরকে শোনাননি বা আমাদেরকে তিনি বলেননি। তার পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল, একটি আলটিমেটামও দেওয়া হয়েছে। তিনি বলছেন, হ্যাঁ, আমার পদত্যাগ যে চাইছে এটি তো নতুন কিছু না। তারা যে জন্য চাইছে আমি যদি পরিস্থিতি উন্নতি করে ফেলতে পারি তাহলে তো পদত্যাগের আর কোনো বিষয় থাকে না। মানে চিন্তা করেন যে তাকে নিয়ে একটা দাবি, যে দাবিটা হচ্ছে সেই দাবিটার প্রতি যে একটা রেসপেক্টফুল একটা কমেন্ট করা, অ্যাটিটিউড করানো, সেই জিনিসটা পর্যন্ত এই স্বরাষ্ট্র উপদেষ্টার নেই। সেটিও তিনি দেখাননি। তিনি একরকম একটা গা ছাড়া ভাবের একেবারে একটা তুচ্ছ-তাচ্ছিল্য অ্যাটিটিউড নিয়ে হ্যাঁ ওকে ফাইন, এবং তিনি জানালেন যে হ্যাঁ আগামীকাল থেকে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, ওদেরকে বলে দিচ্ছি সব ঠিকঠাক হয়ে যাবে। এবং তিনি যে কথাটি বললেন যে সব কিছু করে আওয়ামী দোসররা, তারা বিদেশে যে টাকা পাচার করেছিল সেই সব টাকা এখন দেশে ফিরে এসেছে, সেই সব টাকা ব্যবহার করে, খরচ করে দেশে এরকম অস্থিরতা তৈরি করা হচ্ছে। দর্শক, এটিকে একেবারে একটা খুবই হাস্যকর, অগ্রহণযোগ্য একটা লেম এক্সকিউজ। আমরা আওয়ামী লীগের শাসনামলে দেখেছি, আওয়ামী লীগ কথায় কথায় বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে। 15 বছর ধরে তারা যে কোনো কিছুর জন্য বিএনপিকে অথবা জামাত শিবির বিএনপি এরকম একটি মানে একটা 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 মানে জারি গান তারা গাইতো সবসময়, আওয়ামী লীগের মন্ত্রীরা, নেতারা। এবং এই সরকারকেও আমরা দেখলাম যে যা কিছু ঘটে সব কিছুর জন্যই আওয়ামী ফ্যাসিস্ট দোসর এইসব কতগুলো বলে তারা জাস্ট গাটাকে মুছে ফেলতে চান। আরে ভাই, 6 মাস তো হয়ে গেছে, 6 মাস ধরে আপনারা দেশ শাসন করছেন, ক্ষমতায় আছেন আপনারা। মানে এই 6 মাস পরেও যদি আওয়ামী লীগের দোসররা পুরো দেশকে অস্থিতিশীল করে ফেলে, তাহলে আপনাদের ক্ষমতাটা কোথায়? আপনারা কি করছেন? আপনারা দেশের কি দায়িত্ব নিয়েছেন? কি দেশ শাসন করছেন আপনারা? এই প্রশ্নটাকে আপনারা করতে পারি না আপনাদেরকে? আমরা তো জানি দর্শক যে পুরো বাংলাদেশে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা বাদ দিলাম, একেবারে মৌন সমর্থক যারা, তারাও তো কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারে না, তারাও তো নিজের বাড়িতে থাকতে পারে না। আপনারা তো সেই শুরু থেকে একদিকে মব তাদেরকে পিটাচ্ছে, পিটিয়ে কোথাও দেখলে পিটিয়ে তাদেরকে পুলিশের কাছে দিয়ে দিচ্ছে, পুলিশ তাদেরকে হয়রানি করছে, পুলিশ তাদেরকে দৌড়াচ্ছে। আবার আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা তো এখন আবার একটি অপারেশন ডেভিল হান্ট নামে তাদেরকে শয়তান বানিয়ে শয়তান ধরার মিশনে আপনারা নেমে আছেন। ফলে তাদের তো একেবারে মানে ঘুম হারাম তো বটেই, তাদের তো কোথাও দাঁড়ানোর জায়গা নেই। তারা আবার অস্থিরতা তৈরি করছে কিভাবে? তারা এত অপরাধ করছে কিভাবে? তাহলে আপনি এই যে এত কিছু করছেন, সেগুলো কি ওয়ার্ক করছে না? সেগুলোকে ফাংশন করছে না? মানে কন্ট্রাডিক্টরি হয়ে যাচ্ছে কিনা দর্শক? আমি প্রশ্নটা করি। কিন্তু এই যে ব্লেম দেওয়া, অন্যের উপর দায়িত্ব চাপিয়ে দেওয়া, নিজের দায়িত্ব এড়িয়ে নেওয়া, কেবলমাত্র অক্ষমরাই, যারা নিজেরা পারফর্ম করতে পারে না, নিজেরা দায়িত্ব পালন করতে পারে না, কাজ করতে পারে না, তারা অন্যের উপর দায়িত্ব ছেড়ে দিয়ে অন্যের উপর দোষারোপ করে নিজের গা বাঁচাতে চায়। কিন্তু মানুষ তো অত বোকা না দর্শক, মানুষ তো ওগুলো বুঝতে পারে। মানুষ বুঝতে পারে যে আপনারা আসলে পারফর্ম করতে পারছেন না। আপনারা পারফর্ম করতে পারছেন না বলে আজকে দেশের এই একটা অরাজক অবস্থা তৈরি হয়েছে। প্রথমত আপনারা কখনোই অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করেননি। এই গভর্নমেন্ট কখনোই ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার কখনোই অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করেনি। এখানে যখন মব অ্যাট্রসিটি হয়েছে নানা জায়গায়, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, উৎসাহ দিয়েছে। ফলে সারা দেশে অপরাধ প্রবণতা বেড়েছে, তারা আরও উৎসাহ পেয়েছে, অপরাধীরা উৎসাহ পেয়েছে, কারণ তারা রাষ্ট্রীয় উৎসাহ পেয়েছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়েছে। এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগের দোসররা এইসব করছে, তাহলে তো সেটি জনগণ তো মেনে নেবে না। মানুষ সেটাকে কেন বিশ্বাস করবে আপনাদেরকে? কারণ মানুষ তো দেখেছে যে আপনারা উৎসাহ দিচ্ছেন মব অ্যাট্রসিটিকে, আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, কোনো অপরাধ নিয়ন্ত্রণের আপনারা কোনো চেষ্টা করছেন না। আমি দেখলাম যে অনেকেই প্রশ্ন করে যে সারা দেশে তো সেনাবাহিনী মোতায়েন আছে, তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া আছে, তাহলে তারা কি করছে? তাহলে তাদের থেকে লাভ কি? ওয়েল দর্শক,
আপনার কি মনে হয় যে এই যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে যাদেরকে মোতায়েন করা হয়েছে কিংবা পুলিশ বাহিনী, তারা কেন ওয়ার্ক করতে পারছে না, তারা কেন ফাংশন করছে না? আসুন আমরা একটু গাজীপুরের ঘটনায় আমরা একটু ঘটনা থেকে ঘুরে আসি। আমরা দেখলাম যে গাজীপুরে সেখানে সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে যখন হামলা হলো, এলাকাবাসী যখন ডাকাত প্রতিরোধ করতে এগিয়ে আসলো, তখন কিন্তু রাষ্ট্র ঘোষণা দিল, সরকার ঘোষণা দিল একদিন পরে ওরা ডাকাত না, ওরা আমাদের লোক। তার মানে কি, রাষ্ট্র স্বরাষ্ট্র এই উপদেশটা তারা যারা ডাকাতি করতে গিয়েছে, ভাঙচুর করতে গিয়েছে বাড়ি, তাদের পক্ষে দাঁড়িয়ে তারপরে অপারেশন ডেভিল হান্ট আপনারা নামিয়ে দিলেন। কেন নামিয়ে দিলেন? যাতে ডাকাতদেরকে কেউ কখনো আর কোথাও ডিস্টার্ব করতে না পারে। তো এই যে বার্তাটা আপনারা দিলেন, এই বার্তাটা দেশের জনগণ যেমন পেয়েছে, ওই যে সেনাবাহিনীর লোকজন যারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেখানে বসে আছে তারাও তো পেয়েছে, পুলিশও তো পেয়েছে। ফলে যারা এখন অ্যাট্রোসিটি করে, যারা অপরাধ করে, তারা সহজে বুঝে যায় যে রাষ্ট্রের, সরকারের এখন যারা ক্ষমতায় আছে তাদের পৃষ্ঠপোষকতা না থাকলে এই সময়ে কেউ অপরাধ করার সাহস পেত না। কারণ আওয়ামী লীগ তো নিজেদের যান বাঁচাতে ব্যস্ত, তারা তো দৌড়ের উপর আছে, তারা অপরাধ করবে কখন? তাহলে এখনকার সরকারের ছত্রছায়া আছে, পৃষ্ঠপোষকতা আছে, কেবল তারাই এখন অপরাধ করছে, অন্য কারো পক্ষে এখন অপরাধ করা সম্ভব হচ্ছে না। এবং রাষ্ট্র যখন ওই অপরাধীদের পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য অপারেশন ডেভিল হান্ট নামে একটি অপারেশন চালিয়ে দেয়, তখন সেনাবাহিনী কেন তাদেরকে ধরতে যাবে? সেনাবাহিনী কেন তাদের চাকরির ঝুঁকি নেবে বা তাদের নিজেদের জীবনকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলে দেবে? দর্শক, এগুলো বাস্তব অবস্থা। কিন্তু মূল জায়গাটি, সমস্যাটি আসলে সেনাবাহিনী কাজ করছে না বা পুলিশ কাজ করছে না সেই জায়গায় নয়। মূল জায়গাটি হচ্ছে সরকার পারফর্ম করছে না, সরকার পারফর্ম করতে চাচ্ছে না। আমি আমাদের পুরনো একজন সাংবাদিক বন্ধু, স্পোর্টস রিপোর্টার ছিলেন, খুবই খ্যাতিমান স্পোর্টস জার্নালিস্ট মোতাহার হোসেন মাসুম, তার একটা ফেসবুক পোস্ট আমি এই ভিডিওটা শুরু করার আগে আমি পড়ছিলাম। তিনি অনেক এইসব বিষয় নিয়ে একটা ফ্রাস্ট্রেশন বলেছেন এবং একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট তিনি তার পোস্টে উল্লেখ করেছেন। তিনি বলছেন যে এই যে সেন্ট মার্টিনে পর্যটক বন্ধ করার জন্য সরকার নিজেদের যতটা দৃঢ়তা দেখাতে পেরেছে বা দেখিয়েছে, আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে, অপরাধ দমনের ক্ষেত্রে যদি সরকার তার কিছু কম আর কিছু অংশ দৃঢ়তাও দেখাতো, তাহলে হয়তো পরিস্থিতির অনেক ডেভেলপমেন্ট হতো। দর্শক, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। এটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। গভর্নমেন্ট এই দৃঢ়তাটা দেখায়নি। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তাহাজ্জুদের নামাজের সময়, এটা ফেসবুকে অনেকে ঠাট্টা মশকরা করে বলছেন, যে লিখছেন, অনেকে কমেন্টও করছেন যে তাহাজ্জুদের সময় তিনি প্রেস ব্রিফিং করেছেন। এই যে তাহাজ্জুদের সময় তিনি প্রেস ব্রিফিং করেছেন, সেই প্রেস ব্রিফিংয়েও যদি তিনি সত্যিকার অর্থে অপরাধীদের প্রতি এই দৃঢ়তাটা দেখাতে পারতেন, তাহলেও আসলে এই তাহাজ্জুদের সময়ের প্রেস ব্রিফিংয়ের কিছুটা হলেও জাস্টিফাই করা যেত যে হ্যাঁ, তিনি একটা ঘুম থেকে উঠে হলেও একটা, কিংবা মধ্যরাতে তার মনে হয়েছে যে একটা কঠিন বার্তা দিতে হবে, তাহলেও সেটি একটা জাস্টিফাই করা যেত। কিন্তু সেই মধ্যরাতে সাংবাদিকদের ডেকে এনে সারা দেশের মানুষের ঘুম হারাম করে দিয়ে, উদ্বেগের মধ্যে রেখে দিয়ে, পুরো দেশকে একটা অশান্তির মধ্যে রেখে দিয়ে তিনি সাংবাদিক সম্মেলনে যে কথা বললেন, সেই কথায় তাদের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি করেছে, আরও নিরাপত্তাহীনতা তৈরি করেছে, আরও তাদেরকে উৎকণ্ঠিত করেছে। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব ছিল তাদেরকে আশ্বস্ত করা, আশার বাড়ি শোনানো, রাষ্ট্র যে সত্যি সত্যি পারফর্ম করবে সেরকম একটা কনফিডেন্স নাগরিকদের মনে তুলে দেওয়া। শেষ করবার আগে দর্শক একটা কথা বলি। ঢাকায় খুব গুঞ্জন আছে, ঢাকায় অনেকে খুব রসালোভাবে রসিকতা করে বলেন যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি তো রিটায়ারমেন্টে নাতি নাতনি নিয়ে ভিডিও গেম খেলে সময় কাটাচ্ছিলেন, তাকে সেখান থেকে এনে স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে গুরুত্বপূর্ণ একটি পদে বসিয়ে দেওয়া হয়েছে। এখনও তিনি রুটিন করে 9টা 5টা অফিস করেন, তার মাথায় সারাক্ষণ কাজ করে কখন নাতি নাতনির সঙ্গে ভিডিও গেম খেলবেন। তার ভিডিও গেমের প্রতি তার এক ধরনের একটা ফ্যাসিনেশন আছে, যে কারণে এই যে অপারেশন ডেভিল হান্ট যেটি করা হয়েছে, সেটিও কিন্তু খুব জনপ্রিয় একটা থ্রিলার ভিডিও গেমের নাম অনুসারেই। ফলে আমরা জানি না যে তিনি কোনো ভিডিও গেম খেলতে খেলতে হঠাৎ এমন কোনো চরিত্রের মুখোমুখি হয়েছেন কিনা যেটিকে অনুকরণ করতে গিয়ে তার মনে হয়েছে রাত 3টায় আমিও একটি প্রেস কনফারেন্স ডেকে দিই, সাংবাদিকদের সবাইকে ডেকে নিয়ে আসি। তিনি সেটি করলেন। কিন্তু এই দিয়ে তো দর্শক পরিস্থিতির উন্নতি হবে না, আমাদের পরিস্থিতির উন্নতি দরকার। এবং যেহেতু আপনারা সেটি পারছেন না, পারফর্ম করতে পারছেন না, আমার মনে হয় যে এখনই হচ্ছে সময় যে পলিটিক্যাল গভর্নমেন্টের হাতে, ইলেক্টেড গভর্নমেন্টের হাতে আসলে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রক্রিয়া নিয়ে দ্রুত কাজ শুরু করা। জনগণের নির্বাচিত সরকার, সে ইভেনকে যদি সেই সরকারটা খুব কর্তৃত্বপরায়ণ হয়, তার কিছুটা হলেও তার দলীয় নেতা কর্মীর কারণে হলেও
কিছুটা হলো জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে, কিছুটা হলো জনগণের প্রতি তাদের এক ধরনের একটা আন্তরিকতা থাকে, এক ধরনের কাজ করার আগ্রহ থাকে। কিন্তু আপনারা এই পুরো সরকার, এটা ভাববার কোনো কারণ নেই যে কেবলমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা আলাদা করে নন পারফর্মিং হয়ে গেছে। পুরা গভর্নমেন্ট মেশিনারি যদি পারফর্ম করে, চিফ অ্যাডভাইজার যদি পারফর্ম করে, তার কোনো অ্যাডভাইজার নন পারফর্মিং হতে পারে না। তিনি তাদেরকে নন পারফর্মিং হতে দিবেন না। কিন্তু পুরো অ্যাডভাইজারি কমিটি যদি নন পারফর্মিং থাকে, চিফ অ্যাডভাইজার নিজে যদি পারফর্ম না করে, দর্শক আমরা চিফ অ্যাডভাইজারকে কখনো দেখেছি যে রাষ্ট্রের কোনো মানে জনগণের কোনো ভোগান্তি নিয়ে, জনগণের কোনো সমস্যা নিয়ে, কিংবা এই যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের এত অবনতি ঘটেছে, তার মধ্যে কোনো ধরনের উদ্বেগ আছে, উৎকণ্ঠা আছে, তিনি সেটা নিয়ে যে কনসার্ন, এরকম কোনো কি চিফ অ্যাডভাইজার প্রকাশ করেছেন? করেন নাই। তাহলে আমরা খালি স্বরাষ্ট্র হোম অ্যাডভাইজারকে আমরা দোষারোপ করে লাভ কি? এটা হচ্ছে রাষ্ট্রের চরিত্র, মানে এই সরকার কাঠামোর চরিত্র, এই বর্তমানে যারা দেশ শাসন করছেন তাদের চরিত্র। বিকজ তারা এইসব নিয়ে তারা পারফর্ম করছেন না, তাদের নজর অন্য জায়গায়। সেই জায়গায় দেখেন সেন্ট মার্টিনে কীভাবে তারা অ্যাক্টিভলি কাজ করতে পেরেছে, দুর্দান্ত দাপটে সেটা বন্ধ করে দিতে পেরেছেন। এবং তাদের যেখানে রাজনৈতিক জায়গায় ক্ষমতাকে কক্ষিগত করে রাখার যেই সেই জায়গায় এজেন্ডাগুলো আছে, সেই সব জায়গায় দেখেন তারা কতটা দৃঢ়, কত স্ট্রংলি তারা ওয়ার্ক করে, পারফর্ম করে। কিন্তু যেখানে নাগরিকদের স্বার্থ, জনগণের স্বার্থ, দেশের স্বার্থ, সেখানেই কেবল তাদের পারফরমেন্সটা দেখা যায় না। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন আপনারা।